স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই স্বাধীনতার মাসে আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামী সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের আমজনতার বিষয়ে আমাদের 50। আজ কথা বলতে চাই অন্য সুরে। আজ কথা বলতে চাই মাতৃভূমির জন্য। আজ শপথ নিতে চাই ভালো রাখবো আমাদের বাংলাদেশকে। আলোচনা করতে চাই সবাইকে সম্মান জানিয়ে। আমাদের সঙ্গে আছেন শাহজাহান খান এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। তার কাছে আমি জানতে চাই, জনাব শাহজাহান খান, জাতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। 20 বছর রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ। আত্মসমালোচনা শুনতে চাই। এই 20 বছরে আর কি করতে পারতো বাংলাদেশ আওয়ামী লীগ? আত্মতুষ্টির কথা শুনতে চাই না। কেননা আজ আমরা আলোচনা করে দেখব আমরা কে কতটুকু করতে পারতাম আমাদের মাতৃভূমির জন্য, কিন্তু আসলে করা হয়ে ওঠেনি। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে আমরা 50 বছর পালন করছি রজত জয়ন্তী। একই সঙ্গে আমরা পালন করছি মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তারও 101 বছর পূর্ণ হল। এর মধ্যে আমরা 50 বছর যে আজকে উদযাপন করছি, এই 50 বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মূলত 20 বছর, আর 30 বছরই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতার বাইরে। এর মধ্যে যারা ক্ষমতা এসেছেন এই 30 বছরের মধ্যে, তারা অধিকাংশ এসেছেন স্বাধীনতা বিরোধীদের সমর্থন, তাদের মন্ত্রিসভায় অংশ দিয়ে, তাদের মন্ত্রিসভায় নিয়ে এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের নিয়ে তারা ক্ষমতা পরিচালনা করেছেন। যে কারণে এই 30টি বছরে আপনি এবং আমরা যদি হিসাব করি বাংলাদেশের উন্নয়নটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, যেই বাংলাদেশ একসময় ক্ষুধা দারিদ্র ছিল, দারিদ্রতাই ছিল, সেই বাংলাদেশ এখন ক্ষুধা মুক্ত হয়েছে। যে মৌলিক 5টি চাহিদা, সেই তার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এগুলো যদি আমরা আজকে বিচার করি তাহলে দেখা যাবে বাংলাদেশের মানুষ আগে যেভাবে খাদ্যের অভাব ছিল তাদের, সেই অভাব এখন নেই। যেই বাংলাদেশ খাদ্যে ঘাটতি ছিল, আমাদেরকে বিদেশ থেকে আমদানি 30-40 লক্ষ মেট্রিক টন খাদ্য আমদানি করতে হতো, সেই আমদানি এখন করতে হয় না। আমাদের যেখানে বিভিন্ন ধরনের ঘাটতি, বিদ্যুৎ ঘাটতি, বিদ্যুতের দাবিতে যখন কানসাটে গ্রামবাসীকে হত্যা করেছিল বিএনপি সরকারের সময়, সেই বিদ্যুতের ঘাটতি কিন্তু এখন আর নেই। এখন আর মিছিল হয় না বিদ্যুতের দাবিতে। আমাদের খাদ্যের পরেও যদি আমরা ধরি বস্ত্র, যেই বাংলাদেশে একসময় নিক্সন মার্কেট ছিল, পুরনো বস্ত্র পরে আমাদের ভদ্রতা রক্ষা করতে হতো এবং আমাদের বহু মোটামুটি মধ্যবিত্ত মানুষ যারা মান সম্মানকে অনেক ঊর্ধ্বে স্থান দেয়, তারাও কিন্তু খুব সন্তর্পণে তারা বাজারে গিয়ে কিনেছেন নিক্সন মার্কেটে শার্ট, প্যান্ট ইত্যাদি। গ্রামে যখন আমরা দেখেছি তখন সেরা শার্ট বা সেরা লুঙ্গি পরে খালি পায়ে গ্রামের বাজারে আসতে মানুষকে। এখন আমরা দেখি সেখানে খালি পায়ে মানুষ আসে না, সেরা লুঙ্গি বা সেরা শার্ট পরে আসে না। তাদের কিন্তু সেখানেও একটা পরিবর্তন এসেছে। আপনি যদি বাসস্থানের কথা বলেন, তাহলে যেখানে বাসস্থান আমাদের গৃহহীন মানুষের জন্য প্রায় 8.5 লক্ষ ঘর নির্মাণ করে দেওয়ার যে প্রত্যয় নিয়ে শেখ হাসিনা তার কার্যক্রম শুরু করেছেন, ইতিমধ্যে 66,000-এর উপরে ঘর বন্টন করা হয়েছে।
সেই এখন বাসস্থানের যে সমস্যা সেটা কিন্তু সমাধান হতে চলেছে। চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে মানুষের দোরগোড়ায় কিন্তু এখন চিকিৎসা ব্যবস্থা এসে দাঁড়িয়েছে। আপনি একবার চিন্তা করে দেখুন, গ্রামে যখন শেখ হাসিনা 96-তে ক্ষমতায় এসেছিলেন, সেখানে কমিউনিটি ক্লিনিক গ্রাম পর্যায়ে নির্মাণের কাজ শুরু করেছিলেন। বিএনপি এসে কিন্তু সেইগুলোকে বন্ধ করে দিয়েছিল। তারপরে আবার শেখ হাসিনা ক্ষমতা আসার পরে এখন গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়নে সেখানে হেলথ কমপ্লেক্স, উপজেলা পর্যায়ে তো আছেই এগুলো, এবং বিভিন্নভাবে চিকিৎসার ব্যবস্থাকে আজকে আমরা আরও উন্নত করেছি। আর শিক্ষার কথা বলবেন, শিক্ষা তো সবচাইতে বেশি খরচ এখন আমাদের শিক্ষাক্ষেত্রে করতে হচ্ছে। শিক্ষিতের হারও আমাদের বেড়ে গেছে। এই যে মৌলিক চাহিদাগুলো আমাদের, সেগুলো কিন্তু শেখ হাসিনা পূরণ করেছে। এখন প্রশ্ন হলো যে এগুলো পূরণ আগে কেন হয়নি? আগে হয়নি কারণ যারা এই দেশের প্রতি যাদের শাহজাহান খান, জনাব শাহজাহান খান, প্রশ্ন ছিল আত্মসমালোচনা। আমি প্রশ্ন করেছিলাম আমরা কি করতে পেরেছি, আমরা মোটামুটি কম বেশি জানি সবাই কি করতে পারতাম, কি করা হয়নি। আজকে আত্মসমালোচনার দিন। আমার ধারণা আত্মসমালোচনা করলে আমাদের এগিয়ে যাবার সুযোগ আরও বাড়ে। আমি প্রশ্ন করেছিলাম আত্মসমালোচনা এই 20 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ আরও কি কি করতে পারত। ওকে, আমি আওয়ামী লীগ আরও অনেক কিছু করতে পারত। আত্মসমালোচনার দিক হলো কোনো জাতি, কোনো আদর্শ, দর্শন যদি না থাকে তাহলে সেই জাতি বা সেই দল এগুতে পারে না। বঙ্গবন্ধুর একটি আদর্শ আছে, বঙ্গবন্ধুর একটি দর্শন আছে, যেই দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এবং আমাদের সামনে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা বাস্তবায়নের জন্য একটা দাবি দীর্ঘদিন হয়ে আসছে, আমরা সেই দাবিটাকে পূর্ণাঙ্গভাবে এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। মুক্তিযুদ্ধের স্মৃতিগুলোকে আমরা এখন পর্যন্ত সব রক্ষা করতে পারিনি, কার্যক্রম চলছে। আমরা বাঙালি জাতিকে অন্তত পক্ষে তার শৈশবকাল থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করে কিভাবে রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ এবং কিভাবে এই রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, যা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে, সেইটা কিন্তু আমরা সম্পূর্ণ এখনও করতে পারিনি। এগুলোকে সময়ের ব্যাপার, কারণ এটা একদিনের কোনো বিষয় নয়। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় মাত্র 20 বছর, এবং 20 বছর কিন্তু একটানা ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ। 12 বছর মাত্র আমরা একটানা ক্ষমতায়। এখন এই একটানা যতদিন ক্ষমতায়, তার মধ্যে যে কাজটুকু হয়েছে আপনি নিজেও জানেন যে ইতিমধ্যে যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার হয়েছে, সেই যুদ্ধ অপরাধীদের সাজার রায় কার্যকর হয়েছে, ফাঁসি হয়েছে, চলমান রয়েছে সেই যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ। এবং এখন পর্যন্ত আমরা যে যুদ্ধ অপরাধী পাকিস্তানিদের যারা করেছিল, অর্থাৎ গণহত্যা করেছিল, যারা ধর্ষণ করেছিল, যারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই পাকিস্তানিদের বিচারের কাজটা কিন্তু আমরা করতে পারিনি। সেটা অবশ্যই আমাদের দাবি রাখতে হবে, কারণ পাকিস্তানিদের কাছে আমাদের যে পাওনা, আমাদের ক্ষতিপূরণ, সেটা আদায় করতে হবে। পাকিস্তানকে বাধ্য করতে হবে যে তাদের ক্ষমা চাইতে। আমরা সেই কাজটা কিন্তু এখনও সম্পূর্ণ করতে পারিনি। আন্তর্জাতিকভাবে এই যে গণহত্যা দিবস আমরা জাতীয়ভাবে পালন করছি, কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা কিন্তু এখনও গণহত্যা দিবস আমরা পালনের বা তাদের স্বীকৃতি আদায় আমরা করতে পারিনি। আমাদের এই কাজগুলো কিন্তু এখনও রয়ে গেছে, এগুলোকে চলমান অবস্থায় রয়েছে এবং এগুলোকে আমাদের পক্ষে করা সম্ভব। কারণ যে শেখ হাসিনা যখন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি আদায় করতে পারেন, সেখানে কিন্তু এটা সম্ভব শেখ হাসিনার পক্ষে যে এই গণহত্যা দিবসকেও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের কাজটা উনি করতে পারবেন। আমাদের যে সমস্ত কার্যক্রম, সেই কার্যক্রম এখনও চলমান এটার তো একটা প্রলম্বিত। জি শাহজাহান খান, 20 বছর অনেক সময়, তবে দুটো পয়েন্ট আমি মনে হয় পেয়েছি যে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা করতে আরও কাজ করা দরকার ছিল। পাকিস্তানিদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়নি, সেটা করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আমি এখন যেতে চাই, আমাদের সঙ্গে আছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি। তার কাছে আমি জানতে চাই অনেকটা একই ধরনের প্রশ্ন। 14 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, কম সময় না কিন্তু, 20 বছর না হোক, 14 বছর কিন্তু। আত্মসমালোচনা শুনতে চাই, আমজনতার সেবায় কি কি করতে পারতেন, করেননি বা করা হয়ে ওঠেনি। আপনাকে ধন্যবাদ। আজকের 25শে মার্চের কালো রাত্রিতে যারা এই দেশে
অতর্কিত পাকিস্তানিদের আক্রমণে নিহত হয়েছেন, তারা সহ মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক যারা শহীদ হয়েছেন, যারা সম্ভ্রম হারিয়েছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে একটা শিশু জন্মের পরপরই কিন্তু বিয়ে করে না, এবং 10 বছরে কিংবা 11 বছরে সে কিন্তু দাদা কিংবা নানা হয় না। হতে গেলে পরে একটা ম্যাচিউর সময় লাগে। একটা গাছের চারাও বীজ থেকে শুরু করে তারপরে চারা, তারপরে আর একটু বড়, তারপরে শাখা পোশাখা, তারপরে কাণ্ড, তারপরে বিশাল বৃক্ষ বা মহিরুহ। এটাই হচ্ছে নিয়ম। সুতরাং 50 বছরে যেগুলো হয়েছে এগুলো শুধুমাত্র কারো একক অর্জন নয়, কোনো দলের একক অর্জন নয়। এই ক্ষেত্রে বিএনপি যে সময়টায় দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছিল, সেই সময়টায় বিএনপির যে জিনিসগুলো অপারগতা ছিল আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে যে বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদের যে তত্ত্বটা, এই তত্ত্বটা আওয়ামী লীগ গ্রহণ করেছে। কারণ ওই স্বাধীনতার পর থেকেই পাসপোর্টে লেখা থাকতো সিটিজেন অফ বাংলাদেশ, পরবর্তীতে এখন বাংলাদেশি জাতীয়তাবাদ লেখাই হয়, পাসপোর্টে লেখাই হয় বাংলাদেশি। এই জায়গাটায় আমরা বুঝতে পারিনি যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে পরবর্তী ধাপ কী হতে পারে। সেই জায়গাটায় পরবর্তী ধাপের দিকে অগ্রসর হওয়া উচিত ছিল। আমাদের মিক্সড ইকোনমি ছিল আমাদের গঠনতন্ত্রে, আওয়ামী লীগের গঠনতন্ত্রে ছিল সমাজতন্ত্র। তারা মিক্সড ইকোনমিতে ইতিমধ্যেই প্রবেশ করেছে, কিন্তু মিক্সড ইকোনমিটাকে আরও কীভাবে ডেভেলপমেন্টের দিকে নেওয়া যায় সেই সময়টা আমরা অতটা উদার হতে পারিনি। কারণ এখন যত বেশি ব্যাংক, যত বেশি প্রাইভেট ইউনিভার্সিটি, যত বেশি প্রাইভেট ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যেভাবে অনুমোদন দেওয়া হচ্ছে, বিএনপির সময় এই জায়গাটায় কার্পণ্যতা ছিল, বিশেষ করে 2001 থেকে 2006। 3 হচ্ছে যে বিএনপির যেটা উচিত হয়নি, আমি এখনও বলবো দৃঢ়তার সঙ্গে, যে জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে 96 সনে বিএনপিকে যে ট্র্যাপে ফেলেছিল, যে 11 মাস আগে জাতীয় সংসদ থেকে আন্দোলন করে জামাত ইসলামী, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ পদত্যাগ করলো, তখন বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল না। 15ই ফেব্রুয়ারি একটি নির্বাচন করতে বাধ্য হয়েছিলেন বেগম খালেদা জিয়া, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলো। ওইটা কিন্তু ষষ্ঠ পার্লামেন্ট। এই যে আমরা ট্র্যাপে পড়লাম, এই ট্র্যাপ থেকে বের হয়ে আসার জন্য পরবর্তীতে সেই জামাত ইসলামের লোককে আমরা মন্ত্রিসভা আবার স্থান দিয়েছিলাম। এতটা উদারতা জাতীয় রাজনীতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে চলে না, সংকীর্ণ মানসিকতার দিকে চলতে পারে। আর তৃতীয় হচ্ছে যে তৃতীয় বা চতুর্থ আমি জানি না, সিরিয়াল এখন পর্যন্ত গেছি, আমরা ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তির ব্যাপারে, ছিটমহল বিনিময়ের ব্যাপারে যে চুক্তিগুলো এবং যে জয়েন্ট স্টেটমেন্ট এসেছিল 1994 সনে, সেই জিনিসটাকে আমরা কার্যকরী করতে পারিনি আমাদের সময়সীমার মধ্যে, যে কোনো অপারগতার কারণে। আওয়ামী লীগ সেটা করেছে। তবে আমি মনে করি যে টানা 12 বছর কিন্তু বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়নি, ভাঙা পেয়েছিল। সেই সময়টায় আন্তর্জাতিক ক্ষেত্রে বিএনপির যে সুনামটা হয়েছিল, অর্থনৈতিক উন্নয়ন, ইমার্জিং টাইগার, তারপরে আপনার 11টি উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম, এই যেগুলো এসেছিল সেগুলোকে ধরে রাখার জন্য যে সুযোগটা, সেই সুযোগটা ওইভাবে কাজে লাগাতে পারিনি। বিদ্যুতের ক্ষেত্রে আমরা অত্যন্ত অপারগতা দেখিয়েছি, অসমর্থতা দেখিয়েছি, সেটাকে আরও উন্নতি করার সুযোগ ছিল, যেগুলো আমরা আসলে ওই সময় করতে পারিনি। তবে এতটুকু বলতে পারি যে সার্বজনীনতার যে বিষয়টি বিএনপি করেছিল, সে সার্বজনীনতা থেকে বর্তমানে আওয়ামী লীগ অনেকখানি সরে এসেছে। তারা আলপিন থেকে এরোস্পেস পর্যন্ত কোথাও কাউকে কোনো কিছুর ভাগ দিতে রাজি না, তারা একারাই সব করেছে। কিন্তু প্রকৃতির নিয়মই বলে একা কেউ কিছু পারে না। একটা ফুটবল টিমেরও স্ট্রাইকার এবং ডিফেন্ডারের মধ্যে বল সংযোগ করে দেওয়ার জন্য মিডল লিঙ্কম্যান লাগে। সেই লিঙ্কম্যানদেরও গুরুত্ব আছে, আবার স্ট্রাইকারেরও গুরুত্ব আছে, আবার ডিফেন্সে যিনি খেলেন তারও গুরুত্ব আছে। এই সার্বজনীনতাটা বিএনপি কিংবা আওয়ামী লীগ যারাই যখন দেশ পরিচালনা করেছে, কিংবা জাতীয় পার্টি, কেউই অত সফলভাবে করতে পারেনি যতটা সাধারণ নাগরিকদের প্রত্যাশা ছিল। আর একে অন্যের প্রতি পারস্পরিক সম্মানের যে বিষয়টা, সে সম্মানের দিক থেকেও কার্পণ্যতা ছিল। আমাদের মধ্যে কম, আওয়ামী লীগের মধ্যে অনেক বেশি, জাতীয় পার্টির মধ্যেও কম, কিন্তু আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে এটা বেশি। এই জিনিসগুলোকে দূরীভূত করার জন্য আরও একটু এগিয়ে যাওয়ার যে আমাদের প্রত্যাশা ছিল আমাদের কাছে সাধারণ মানুষের, সেই প্রত্যাশাটা আমরা ওইভাবে পূরণ করতে পারিনি। তবে আমি আবারও বলবো যে শিশু বয়স থেকে 50 বছর পর্যন্ত আসার পেছনে ওই শিশুকে
প্রসবের পরে লালন পালন করা থেকে শুরু করে যত্ন আদি করা, পরিচর্যা করা, যা কিছু করেছে সমস্ত রাজনৈতিক দলের এবং সব সরকারের কিছু না কিছু অবদান আছে। এককভাবে শুধু শেখ হাসিনার নেত্রীর কৃতিত্ব এই দাবিটা করলে আমার মনে হয় এটা ঠিক হবে না, যুক্তিসঙ্গত হবে না, এবং মানুষও সেটা ভালোভাবে নেবে না। কারণ এখানে তো আপনাদের সবারই অবদান অবদানও রয়েছে, যেন সেটা অস্বীকার স্বীকার করার করা হয়, কোনো জো নেই, কোনো সেই উপায় নেই। একটা সুর আপনার কণ্ঠ থেকে শুনতে পাচ্ছি। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমাদের সঙ্গে কাজী ফিরোজ রশিদ এমপি আছেন, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ঢাকা ৬ আসনে। কাজী ফিরোজ রশিদ ৯ বছর ক্ষমতায় ছিলেন, আপনারা আরও কি কি করতে পারেন, কি করা হয়নি সেটা একটু জানতে চাই। আমজনতার জন্য আরও কি কি করা উচিত ছিল জাতীয় পার্টির ৯ বছরে? ধন্যবাদ। একটি দেশের উন্নয়ন হচ্ছে ধারাবাহিকতা। কোন সরকারের একক প্রচেষ্টায় রাতারাতি কোনো উন্নয়ন হতে পারে না। একটা ভবন করতে হলে যেমন একটার ইটের পর একটা ইট দিয়ে দিয়ে গড়তে হয়, তেমনি ভাবে জাতীয় পার্টিও ৯ বছর যে ক্ষমতা ছিল, ৯ বছরে এই দেশের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। আমাদের তখন জাতীয় বাজেট ছিল ৮,৮০০ কোটি টাকা, এখন ৫ লক্ষ কোটি টাকা। ৮,৮০০ কোটি টাকা দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ৪৬০টি জরাজীর্ণ থানাকে রাতারাতি উপজেলায় রূপান্তরিত করেছেন। কোর্ট কাছারি নিয়ে গেছেন, হাসপাতাল নিয়ে গেছেন, ওখানে ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়ে গেছেন, ইউনো বসছে, একটি উপশহর হয়ে গেছে একটি থানা, এবং ৬৪টি সাব ডিভিশন যে ছিল মহকুমা, সেইটিকে রাতারাতি জেলা উন্নত করেছেন। ফলে গ্রাম বাংলার মানুষ তাদের সব থেকে সুযোগ সুবিধা পেল এরশাদের টাইমে যোগাযোগের জন্য, এবং তাদের নিত্য দিনের তাদের যে কর্মকাণ্ড ছিল, কোর্ট কাছারিতে তাদের যে হয়রানি হইতো সেই হাত থেকে তার রক্ষা পেল। দেখেন, আমরা সর্বপ্রথম এলজিডি মন্ত্রণালয় স্থাপন করলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থাপন করে আমরা গ্রাম বাংলা অভূতপূর্ব উন্নয়ন ঘটানো হলো। এই যে এখন দেখতেছেন গ্রামের যত উন্নয়ন, এইটি কিন্তু স্থানীয় সরকার বিভাগ করে, এইটি এরশাদ করেছিলেন। কেমন আমরা জাতীয় ঔষধ নীতি করেছিলাম, তার ফল আজকে পেতেছে যে বাংলাদেশে ঔষধ শুধু বাংলাদেশে নয়, বিদেশেও যেতেছে। 5টি বিভাগে 5টি হাইকোর্টের বেঞ্চ আমরা স্থাপন করেছিলাম, কারণ জনগণ যাতে আইনি সুবিধা পেতে পারে। ওই খাগড়াছড়ি থেকে ঢাকা না আসতে হয়, রামগঞ্জ থেকে ঢাকা না আসতে হয়। কাজী ফিরোজ রশিদ, আমার প্রশ্নটা ছিল আত্মসমালোচনা, জাতীয় পার্টির আত্মসমালোচনা। জাতীয় পার্টি আর কি করতে পারতো? 9 বছর ক্ষমতায় ছিল, দেশের জন্য আরো কি করতে পারতো যা জাতীয় পার্টি করেনি, করা উচিত ছিল? আমরা অনেক কিছু করার সুযোগ ছিল। এই দেশের জাতীয় পার্টির বাইরে আমাদের পক্ষে কেউ ছিল না। এই যে আজকে শাহজাহান ভাইকে দেখেন, আল্লাহর সাহেবকে দেখেন, আপনি সহ, আপনার অত তখন বয়স ছিল না, এই দেশের একটা পাগুলো আমাদের পক্ষে ছিল না, শুধু জাতীয় পার্টি ছিল। এবং 9 বছরই আমাদের বিরুদ্ধে বেআইনি আন্দোলন সংগ্রাম হয়েছে। সব কিছুকে উপেক্ষা করে জাতীয় পার্টি কিন্তু এই উন্নয়নগুলো করেছে। গার্মেন্টস শিল্প দেখেন উন্নয়ন, বিকেএসপি দেখেন, খেলাধুলার যে উন্নয়ন, এটা জাতীয় পার্টি করেছে। অতএব জাতীয় পার্টির আত্মসমর্থন করার কিছু নাই, আমাদের জীবনে কোনো ক্ষোভ নেই, কারণ একটি গণ আন্দোলনে আমাদের পদত্যাগ করতে আমরা বাধ্য হয়েছি। যে গণতন্ত্রের জন্য আমাদের স্বর্ণ হইল, সেই গণতন্ত্র কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রশ্ন আজকে এই দুই নেতার কাছে আমি করে গেলাম। আমরা তো সবসময় মনে করি যে আমরা আত্মসমালোচনার ঊর্ধ্বে নই, আমাদের ভুল ভ্রান্তি ছিল অনেক, কিন্তু সেই ভুল ভ্রান্তি ইচ্ছাকৃত না। গোটা দেশের মানুষ বিরুদ্ধে একা জাতীয় পার্টি এত আন্দোলন সংগ্রামের মধ্যেও এগিয়ে গেছে।
যেটা এটা অবিশ্বাস্য মনে হবে আপনার কাছে, রূপকথার মতন। তারপরেও জাতীয় পার্টি যে উন্নয়ন করেছে গ্রাম বাংলার মানুষ এখন সেটাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সেসবকে। জি, অনেক ধন্যবাদ। আমি কিছু একটা জিনিস বুঝতে পারিনি, গোটা দেশ আপনাদের বিরুদ্ধে থাকলে আপনারা একা রাষ্ট্র পরিচালনা করেছেন, এরকম কিছু কি আপনি বলেছেন? হ্যাঁ, এটা তো আমাদের কৃতিত্ব। কারণ জাতীয় পার্টি দেখেছে যে গোটা দেশের মানুষ, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের বাইরে ছিল, কিন্তু সাধারণ মানুষ আমাদের পক্ষে ছিল। জি, সেই জন্যই আচ্ছা, কারণ সাধারণ মানুষকে মানুষ নিয়ে আপনাদের আমরা পক্ষে এগিয়ে ছিল। জি, কাজী ফিরোজ রশিদ, আসবো আবার আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন সৈয়দ আমাদের সঙ্গে আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। তার কাছে জানতে চাই, আপনার কাছে আমি অন্য প্রশ্ন করব, তবে একটা বিষয় আমি আপনার কাছে একটু জানতে চাই যে ব্যর্থতার দায় নিয়ে আমাদের দেশে কোনো রাজনীতিবিদরা পদত্যাগ করেন না সহজে। অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান দেশে তো আমরা দেখি। তার মানে কি, যারা রাষ্ট্র পরিচালনা করেন আমাদের দেশে তাদের কোনো ভুল নেই, তারা যা করেন সেটাই সঠিক? আমরা কিন্তু দেখি যে বাজেট খারাপ হলে বা কোনো একটা পাবলিক প্রবলেম সলভ করতে না পারলে অনেক দেশে সেই বিষয়ক মন্ত্রী পদত্যাগ করছেন বা সেই কমিটিতে যারা থাকেন তারা পদত্যাগ করছেন। আমাদের এখানে এই ধরনের উদাহরণ সচরাচর দেখিই না। আচ্ছা, সন্তানকে মানুষ করতে গেলেও তো আসলে অনেক সময় বাবা মা ভুল করে ফেলে। হ্যাঁ, সন্তান তো সবচেয়ে আপন, আর এটা তো আমজনতার রাজনীতিবিদের সম্পর্ক। তার মানে কি আমাদের রাজনীতিবিদদের কখনোই কোনো ভুল হয় না? অর্থনীতি নিয়ে প্রশ্ন করবেন, তো যদিও রাজনীতি বিশেষজ্ঞ নই, তবু আমি আসছি আপনার কাছে অর্থনীতি নিয়ে। আমি আপনার কাছে একটা জেনারেল কোশ্চেন করলাম। জি, আমি আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি এভাবে যে বাংলাদেশের জন্য আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটি এখনো সার্বজনীন আকার লাভ করেনি। আমাদের এখানে এখনো গণতান্ত্রিক প্রক্রিয়াটিতে নির্বাচন বা নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে যে স্বীকৃতি, এটিকে আমরা এখন পর্যন্ত গণতন্ত্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাঙ্গ হিসেবে দেখে থাকি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটি যে নির্বাচন উত্তরকালে তার সমস্ত কাজকর্মের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা, স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, তার একটা সুস্পষ্ট প্রক্রিয়া কিন্তু আমাদের এখানে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। ফলে যেটি হয়ে থাকে যে কোনো নির্বাচনের ক্ষেত্রে কোনো দল যখন ক্ষমতায় আসেন, তখন তিনি যখন দলে জিতেন, তখন তারা মনে করেন যে তিনি আসলে সব ধরনের ক্ষমতা পেয়েছেন, ম্যান্ডেট পেয়েছেন সবকিছু করবার জন্য আগামী 5 বছরের জন্য। আবার যিনি হেরে যান, তিনি মনে করছেন যে তিনি সবকিছু থেকে বিচ্যুত হয়েছেন। এই যে পারস্পর বিরোধী একটি অবস্থান, তার ফলে দেখা যায় যে নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর ভিতরে একটা সর্বাত্মক চেষ্টা থাকে প্রক্রিয়াটিকে কিভাবে নিজেদের পক্ষে রাখা যায়। এবং এ কারণেই আমরা কখনো আসলে একটি সুস্থ প্রতিদ্বন্দ্বিতামূলক গণতন্ত্র যেটি আমাদের এখানে হওয়া দরকার, এই কাঠামোটি আসলে এখন আমাদের এখানে গড়ে উঠতে পারেনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ফলে এদিক থেকে আমি বলবো যে আপনি যেটি বলছেন অন্যান্য দেশে পদত্যাগ করার ঘটনাটি কেমন, সেই জায়গাটির ক্ষেত্রেও আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন। এখানে সরকার প্রধান আসলে নিয়োগ দিয়ে থাকেন, এবং কোনো ব্যক্তি যদি নিজে মনেও করে থাকেন যে তার দায়ের জন্য তার পদত্যাগ করা উচিত, তিনি আসলে নিজের দিক থেকে সেই সিদ্ধান্তটি নেওয়ার ক্ষমতাটি রাখেন না, কেননা সরকার প্রধানই আসলে তাকে নিয়োগ দিয়ে থাকেন এবং তার দিক থেকেই ইঙ্গিতে এসে থাকে, কেননা এর আবার রাজনৈতিক অনেক রকমের রিপারকাশন থাকে। এই যে এক ধরনের কেন্দ্রীভূত রাজনীতি এবং বিকেন্দ্রায়নীয় রাজনীতির জায়গায় এখন আমরা পৌঁছতে পারিনি, তার ফলেই যেটি হয় যে আমরা সুস্থ গণতান্ত্রিক চর্চাটি শুধুমাত্র ভোটের দিন ছাড়া আমরা ভোট পরবর্তী সময়কালে এখন আমরা গড়ে তুলতে পারিনি। আমার ধারণা যে বিগত 50 বছরে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যা অর্জন করেছি, সেখানে প্রত্যেক দলের হয়তো ভিন্ন ভিন্ন পর্যায়ে অবদান রয়েছে, তবে অবশ্যই এর ভিতরে আওয়ামী লীগের অবদানটিকে আমি, যেহেতু দীর্ঘ সময় তারা রয়েছেন, সাম্প্রতিক সময় তাদের অবদানটি বেশি, কিন্তু তারপরে আবার দায়টিও আমি হয়তো বেশি দেব এভাবেই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটিতে উত্তরণের দায় দায়িত্বটিও কিন্তু তাদের উপরই বেশি বর্তাবে। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে আমরা প্রত্যাশা করব আগামীতে অর্থনৈতিক ক্ষেত্রে যে অর্জনটি, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্জনের পক্ষেও তারা আগামীতে আরো বেশি কাজ করবেন। বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে তাদেরকে সমান সুযোগ দেওয়ার মাধ্যমে আগামীতে একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে গড়ে উঠবে। জি, ডক্টর মোয়াজ্জেম, আমরা 50-এ পা দিচ্ছি আগামীকাল, বা আমাদের সুবর্ণ জয়ন্তী আগামীকাল। তো
আমরা আসলে কেমন আছি বলতে আমরা যারা এই যে আমাদের 40-50 এরকম বয়স যেসব দেশের আমরা কি ভাবি যে আমরা খেতে পেলাম কিনা, ঠিকমতো কাপড়টা পরতে পেলাম কিনা, মানে অর্থনীতির সাথে আসলে আমাদের ভালো থাকা মন্দ থাকা অনেকখানি জড়িত। তো আমরা কেমন আছি এই প্রশ্নটা মানে হচ্ছে আমরা কি আসলে গরিব কি আরো গরিব হলো কিনা, বড়লোক আরো বড়লোক হলো কিনা, আমরা সবাই মিলে কি আসলে বড়লোক হতে পারলাম কিনা? আমি কিন্তু মোটা দাগে এটা বলবো যে সবাই মিলে আসলে আমরা এগিয়েছি, কিন্তু এগুলোর মাত্রাটি হয়তো সকলের জন্য সমান নয়। আপনি নিজের বয়সের সাথে তুলনা করে দেখবেন, আপনার শৈশবকাল আপনি যা দেখেছেন সেটা 90-এর দশক বা 2000 পরবর্তী দশকগুলোতে যেভাবে পরিবর্তন হয়েছে, আপনি দেখবেন যে আপনি সেই জায়গাটিতে আপনার পরিবার বা আপনার নিজের ভিতরে আনুষঙ্গিক কর্ম পরিবেশে কি কি ধরনের পরিবর্তন হয়েছে। আমি যদি ছোট্ট কয়েকটা স্ট্যাটিস্টিক্স দিয়ে খুব তাড়াতাড়ি, 1970 সালে আমাদের জাতীয় আয় ছিল $8.9 বিলিয়ন, সেটা 2019 সালে হয়েছে $302 বিলিয়ন। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 49 বছর 1970 সালে, সেটি বেড়ে আমাদের এখন 72 বছর হয়েছে। আমাদের মাথা পিছু আয় $120 থেকে $2064 হয়েছে, এবং আমাদের স্কুলে যাবার হার এটি 49% থেকে বেড়ে এখন 100%-এর কাছে হয়েছে। ফলে এই অর্জনগুলো কিন্তু বোঝায় যে আমাদের এক ধরনের সামগ্রিক পর্যায়ে আমাদের উন্নতি হয়েছে। তবে আপনি যে প্রশ্নটি সকলকে করেছিলেন রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে, আমি এটা অর্থনীতির দিক থেকে সেই বিশ্লেষণটি আপনাকে একটু তুলে ধরি। আপনি আমাকে যদি 3 মিনিট সময় দেন তাহলেই হবে। আমরা দারিদ্র্য বিমোচনে এগিয়েছি, এটি সত্য। আমরা স্বাধীনতার সময়কালে আমাদের যে দারিদ্র ছিল সেটা অর্ধেকের নিচে নামিয়ে আসছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার যেটি এই উত্তর হয়েছে। কিন্তু একই সাথে কিন্তু বৈষম্য বেড়েছে আমাদের এই সময়কালে। আমরা কিন্তু এখন আয় বৈষম্য, সম্পদ বৈষম্য কিন্তু ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। কতিপয় বড় কোম্পানি গ্রুপ, রাজনৈতিকভাবে প্রভাবান্বিত লোকজনের কাছে প্রচুর পয়সা বা দেশের বাইরে অর্থ পাচার হচ্ছে, সেগুলো নিয়েও কিন্তু রিপোর্ট হচ্ছে। সরকার এগুলোর চেষ্টা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এগুলো থামানো যাচ্ছে না। আমাদের উন্নয়ন অবকাঠামো তৈরি হচ্ছে, খুবই ইতিবাচক দিক। আমরা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে যে অর্জনটি হয়েছে সেটি খুব একটা বড় অর্জন, কিন্তু একই সাথে কিন্তু এই অর্জনটি অনেক কম পয়সায় হতে পারতো, আরো সাশ্রয়ী ভাবে হতে পারতো যদি অপচয় বা দুর্নীতি যদি কম হতো। আমরা কিন্তু গার্মেন্টস সেক্টরের প্রশংসা করি, এটি ঠিক, এবং আসলেও আমাদের গার্মেন্টস সেক্টর এখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটি খাত। কিন্তু গার্মেন্টস এর বাইরে কিন্তু অন্য খাতগুলোকে, অর্থাৎ যেটিকে আমরা সেকেন্ড আরএমজি বলবো, সেকেন্ড গার্মেন্টস সেক্টর, সেটি কিন্তু আমরা করে উঠতে পারিনি। আমরা কিন্তু সংস্কারের কথা কিন্তু এই সময়কালে খুব বেশি আসেনি। আমরা এই জায়গাটিতে আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের একটি বড় জায়গায় কাজ করবার সুযোগ রয়েছে আগামী দশকে, সেটি হলো সংস্কারের জায়গায়। আর্থিক খাতের সংস্কার বলি, পাবলিক সেক্টর রিফর্মস এর কথা বলি, এমনকি প্রকিউরমেন্ট সিস্টেমের কমিশনের রিফর্মের কথা বলি, এই জায়গাগুলোতে কিন্তু আগামীতে আরো বেশি কাজ করার সুযোগ রয়েছে। আমাদের উন্নতি হয়েছে সামগ্রিকতায়, কিন্তু দক্ষতার বিচারে কিন্তু আমাদের এখনো ঘাটতি রয়ে গেছে। আমাদের শিল্পায়ন হয়েছে, খুবই ভালো দিক, এটি ইতিবাচক, কিন্তু পরিবেশের মানদণ্ডে কিন্তু আমরা উত্তরণ হতে পারছি না। আমরা প্রতিনিয়তই কিন্তু পরিবেশের ক্ষতির বিষয়গুলো কিন্তু আমরা রিপোর্ট করছি। শিক্ষায় আমাদের উন্নতি হয়েছে, এটি সকলেই আমরা স্বীকার করলাম, কিন্তু গুণগত শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের আরো নজর দেবার দরকার রয়েছে। স্বাস্থ্য খাতে আমাদের বেড়েছে, আমাদের যেহেতু লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে, এটি অবশ্যই সেটিরই অর্জন, কিন্তু স্বাস্থ্য খাতে কিন্তু ব্যয় মাথাপিছু যেটি সরকার টার্গেট করেছিলেন সেটি কিন্তু এখনো করা যায়নি। আমরা কিন্তু দুর্নীতি কিন্তু কমাতে পারছি না। উন্নতি হচ্ছে ঠিকই, কিন্তু দুর্নীতির কারণে যেটি হচ্ছে, সকলে কিন্তু সকল কাজে সমান সুযোগ পাচ্ছে না, এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগের সঙ্গে বড় ব্যবসায়ী উদ্যোগের কিন্তু একটা পার্থক্য থেকে যাচ্ছে। আমরা বড় গ্রুপগুলোকে, কোম্পানিগুলোকে বাড়তে দেখছি, কিন্তু সেইটির সঙ্গে একই সাপ্লাই চেনে ক্ষুদ্র মাঝারি উদ্যোগকে কিন্তু সমভাবে এখনো আসতে দেখছি না, যেটি আমাদের দিকে নজর দেবার প্রয়োজন রয়েছে। আমাদের কর্মসংস্থান বেড়েছে, খুবই আশার দিক, কিন্তু আমাদের শিক্ষিত বেকার বাড়ছে, সেটি আবার কিন্তু নিরাশার দিক। সেই জায়গাটিতে নজর দেবার রয়েছে। আমাদের যুব সমাজ তৈরি হচ্ছে, যাদেরকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, এটি আশার দিক, কিন্তু যুব সমাজের ভিতরে আবার মাদকাসক্তির সমস্যা বাড়ছে, সেটি কিন্তু আবার অন্য আরেকটি দিক। আমাদের আর্থিক খাত বড় হয়েছে, কিন্তু আর্থিক খাতে সুশাসনের সমস্যা তৈরি হয়েছে। পুঁজিবাজারকে, এত পুরনো পুঁজিবাজার, কিন্তু এখনো এটিকে কিন্তু আমরা আন্তর্জাতিক মানদণ্ডে নিতে পারিনি, সেই জায়গায় আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমাদের অভ্যন্তরীণ রাজস্ব আরো বাড়ানো দরকার।
আমাদের কেননা সরকার এখন যেটি সামনের দিনে যে চ্যালেঞ্জটি আসবে, বাইরে থেকে এত সাহায্য সহযোগিতা আসবে না, কমে আসবে। আমাদের রপ্তানির ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আসবে এবং নিজেদের রাজস্ব দিয়েই কিন্তু নিজেদের সরকার চালাতে হবে। সুতরাং সেটির ক্ষেত্রে কিন্তু রাজস্ব আদায় আগামীতে আরো বৃদ্ধি করবার প্রয়োজন রয়েছে। তার মানে ডক্টর মুয়াজ্জেম, আমরা যেমন জি জি বলুন। আমি যেটি বলে শেষ করছি সেটি হলো যে আমাদের প্রতিযোগিতা কাঠামো দরকার। অর্থনীতির ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতার যে কথাটি আমরা বলে থাকি, কম্পিটিটিভ স্ট্রাকচার অর্থনীতির ভিতরে, যেখানে সকলে সমানভাবে সুযোগ পাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবার, সেই সুযোগটি কিন্তু আগামীতে আরো এই জায়গাতে কাজ করার সুযোগ রয়েছে। এটির জন্য সরকারের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে, যেমন কম্পিটিটিভ কমিশন রয়েছে, তাদের কিন্তু জোরালো ভূমিকা রাখবার প্রয়োজন পড়বে আগামীতে। আমি এটুকু বলে এই পর্যায়ে থামছি। জি, তার মানে ডক্টর মুয়াজ্জেম, আমাদের অনেক, আমরা যেমন এগিয়েছি, আরো এগিয়ে যাবার জন্য আসলে অনেক জায়গায় আমাদের আরো কাজ করতে হবে। আমি আবার শাহজাহান খান এমপির কাছে ফিরছি এবং আপনি শুনলেন কোন কোন জায়গায় আমাদের উন্নতি হয়েছে এবং কোন কোন জায়গায় আসলে উন্নতি করবার আরো সুযোগ আছে, আরো অনেক ওয়ার্কআউট করতে হবে। আমার প্রশ্ন বা আমার আলোচনার বিষয় সেটা নয়। আমি আপনাকে এখন যে প্রশ্নটা করতে চাচ্ছি, সবসময় তো আমরা আওয়ামী লীগের মুখে বিএনপি আর বিএনপির মুখে আওয়ামী লীগের সমালোচনাই শুনে এসেছি বরাবর, গত সবসময়, মানে আমি বড় হওয়ার পর থেকে এমনটাই শুনে এসেছি। তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আপনাদের মুখে বিএনপি সম্পর্কে একটি হলেও আমি পজিটিভ মন্তব্য শুনতে চাই, কেননা বিএনপিও তো 14 বছর ছিল, কিছু না কিছু ভালো তো তারাও করেছে। আপনি ভালো কথাই বলেছেন। জি, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব দেশেই কিন্তু সরকারের বিরুদ্ধে দল যারা থাকে তাদের কাজই হলো সরকারের ভুল ত্রুটি তুলে ধরা, সমালোচনা করা। এটাই হলো একটা বিধিবিধান। সেটা যৌক্তিক এবং সমালোচনা। আজকে আমাদের দেশে এটা হচ্ছে বলে আমাদের অসন্তোষ। হ্যাঁ, আজকে আমেরিকা কি হচ্ছে, আপনি আমেরিকার মতো দেশ দেখছেন, বিভিন্ন দেশ, শুধু আমেরিকা না, সব জায়গায় সমালোচনা থাকবেই থাকবেই। তবে আমি যেটা মনে করি সেটা হলো যে আসলে তাদের বিষয়টা বলার মতো আমার কাছে এমন কিছু নাই। কারণ মানে যদি আপনার 100টা ওই তাল গাছের মধ্যে একটা খেজুর গাছ থাকে, তাহলে সেটাকে কিন্তু আপনার খেজুর বাগান বলবে না, তালের বাগান বলবে। তাই ওনাদের এত সমালোচনা, যে ওনাদের ভালো দিকটা আমার চোখে কিন্তু ধরা পড়ছে না। আমি একটি খেজুর গাছের কথা শুনতে পেয়েছি, আমি কিন্তু বলেছি একটি হলেও তো তাদের ভালো কাজ আছে, সেই একটি খেজুর গাছের গল্পটাই আমি শুনতে চাচ্ছিলাম আপনার কাছে। তাহলে এটাকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে যে ওনাদের ভালো কাজটা কোথায়, সেটা মাইক্রোস্কোপ দিয়ে আমাকে খুঁজতে হবে, তাহলে তো আমি বলতে পারছি না। তো আপনি যদি বলে দেন তাহলে আমি তার উপরে কথা বলতে পারি না। আমি তো আসলে কোনো পক্ষ নিতেই পারি না। আমি বরং একটা জিনিস একটু বলা দরকার। জি, আমি একটু বলতে চাই, সেটা হলো যে উনি মানে আমার বন্ধু আলাল সাহেব একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ওনারা বাংলাদেশি জাতীয়তাবাদ এইটা প্রতিষ্ঠা করেছেন। আসলে সংবিধানে জাতীয়তাবাদ বাঙালি আর নাগরিকত্ব হলো বাংলাদেশি। এবং আপনি বিদেশে সব জায়গায়, আপনি যদি ব্রিটেনের বা আমেরিকার বা কোনো দেশের যদি আপনি পাসপোর্ট পেতে চান, তাহলে কিন্তু আপনি ন্যাশনালিটি আপনাকে বাঙালি লিখতে হবে। আর যখন আপনি ব্রিটিশের হবেন নাগরিক, তখন ব্রিটিশ লিখতে হয়। তাই সুতরাং এইটা কিন্তু কোনো বিষয় না, ওনরা কিন্তু এটাকে মানে তালগোল পাকিয়ে ফেলেছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে কোনো জাতীয়তাবাদ নেই, বাঙালি জাতীয়তাবাদ বলতে আমরা মুক্তিযুদ্ধের সময় এটা সৃষ্টি করেছিলাম। সুতরাং এই ক্ষেত্রে উনি এই গুরুত্বের কথা বলতে পারেন না। এবং আরেকটা বিষয় হলো, ওনারা যে কথাটা বলেছেন, যে অনেক কথাই বলেছেন, আসলে সব কথা আমি আর উত্তর দিতে চাই না। তবে আমি যেটা মনে করি সেটা হলো যে একটা দলের বিরোধী দলের যারা বিরোধী দল, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সেটা যাই হোক, তাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো যে সরকারের সমালোচনা সেটা করতে হবে, যে একটা মানে যৌক্তিকভাবে এবং গঠনমূলকভাবে। আমাদের এখানে সরকারের সমালোচনা যৌক্তিক এবং গঠনমূলক হতে হবে, একইভাবে বিরোধী দলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। বিরোধী দলের সমালোচনাও সেটা যৌক্তিক এবং গঠনমূলকই হতে হবে, কেননা তারাও আসলে জনগণের কোনো না কোনো জনগোষ্ঠীর আসলে প্রতিনিধিত্ব করেন। সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলালা, আপনার কাছে জানতে চাই, আপনার চোখে আওয়ামী লীগের বড় গুণগুলি কি কি? প্লিজ আসলে
গুণ বলতে গিয়ে সমালোচনা করবেন না, কারণ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। করিনি, এর আগেও করিনি, আপনি বোধহয় খেয়াল করেছেন। জি, এর আগেও কিন্তু আমি করিনি। বরং শাহজাহান খানকে সাহেবকে যদি আপনি প্রশ্ন করতেন যে বিএনপির আর কি কি দোষ আছে, উনি আরো দীর্ঘ সময় বলতে পারতেন। সেই সুযোগটা থেকে ওনাকে বঞ্চিত করলেন। না, আমি সমালোচনা শুনতে চাচ্ছি না। আমি যেটা বলবো, আমি না 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 আমি বলবোই তো না, আপনি শুনতে চাবেন তো পরে, আমি তো বলতেই আগ্রহী না। কারণ আমার কথার প্রারম্ভে এবং শাহজাহান খান সাহেবের কথার প্রারম্ভের পর্বতেও এটা প্রমাণিত হয়েছে। আমি শুধু একটা কথাই বলেছিলাম যে আলপিন থেকে অ্যারোস্পেস কোথাও আওয়ামী লীগ কাউকে ভাগ দিতে চায় না। যাই হোক, আওয়ামী লীগের যে প্রশংসাগুলো আমার দৃষ্টিতে করা উচিত আমাদের বিএনপির, সেগুলো হলো এই, এবং জাতীয় পার্টির আমি প্রশংসা করতে রাজি আছি, তারা যে ভালো কাজগুলো করেছেন। প্রথম কথা হলো জিয়াউর রহমান সাহেব যে মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছিলেন বাকশালের পরিবর্তনের মধ্য দিয়ে, সেখান থেকে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ পরবর্তীতে আর বাকশালে ফেরত যাননি, এটা তাদের একটা ভালো কাজ। দ্বিতীয় হচ্ছে জুডিশিয়ারিকে যেভাবে কুক্ষিগত করা হয়েছিল, সেইটা জিয়াউর রহমান সাহেব আবার মুক্ত করে দিয়েছিলেন মাল্টিপার্টি ডেমোক্রেসির মধ্যে। সেই জায়গাটাও আওয়ামী লীগ ওইভাবে আগের মতো আর হাত দেননি ৭৪ সনে যেটা করেছিলেন। আর হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে নারী শিক্ষার ব্যাপারে তার যে যুগান্তকারী অবদান, মেয়েদের বিনা বেতনে, মানে সমস্ত শিক্ষার্থীর প্রাইমারি এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা এবং স্টাইপেন্ড মেয়েদের, যেটা সেটাকে তারা সাস্টেইন করেছেন। সাস্টেইন করার কারণে এই শিক্ষার হার বেড়েছে, একটু আগে গোলাম মোয়াজ্জেম হোসেন সাহেব বলতেছিলেন। তারপরে হলো সোশ্যাল সিকিউরিটি, বিএনপি যেটা করেছে বেগম খালেদা জিয়া, এই যে বয়স্ক ভাতা, তারপরে পেনশন, তারপরে একটু যারা দরিদ্র তাদের জন্য স্পেশাল প্রজেক্ট, এই যেগুলো করেছেন, এগুলোকে আওয়ামী লীগ সাস্টেন করেছে, বাদ করেনি। জিয়াউর রহমান সাহেব নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন, যে কারণে আজকে নারী জাগরণের অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হয়েছে। সেইটা শিশুদের প্রতিভা বিকশিত হয়েছে, সেইটাকেও তারা রেখেছেন, এটা আওয়ামী লীগের ভালো কাজ। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করেছেন, সেইটা আওয়ামী লীগ বাদ দেয়নি। বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছেন, আওয়ামী লীগ সেটা বাদ দেয়নি, বরং আরও ভালো ভালো উদ্যোগ নিয়েছেন যাতে হয়, এগুলো ভালো। এখন ওই গোলাম মোয়াজ্জেম স্যার যে কথাগুলো বলেছেন, সেইখানে আমি একটি দুটো জিনিস বলি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আপনি বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে সর্বশেষ 2019-এ জাপানের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা, সেইখানে তারা দেখিয়েছে যে শ্রমিক থেকে শুরু করে ম্যানেজার পর্যন্ত দক্ষ অদক্ষ প্রতি ক্ষেত্রে এই এশিয়ার মধ্যে সর্বনিম্ন মজুরি দেয় বাংলাদেশের জনশক্তিকে তারা। এই জায়গাটা আমরা একটু দৃষ্টি দিতে পারি। আরেকটা হচ্ছে যে ডেভেলপমেন্টটা কি, ডেভেলপমেন্টটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ হিউম্যান রিসোর্সেস কী পরিমাণ ডেভেলপমেন্ট হলো, মানব সম্পদ উন্নয়নটা হচ্ছে মূল, যেটা গোলাম মোয়াজ্জেম হোসেন সাহেব কোট আনকোট বলেননি, কিন্তু এগুলোর সামগ্রিকতার হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। সে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে আছি, এইটা হচ্ছে সেটার প্রমাণ। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে বিএনপির অবদান আছে, জাতীয় পার্টির আছে, আওয়ামী লীগেরও আছে। দাড়িপাল্লা নিয়ে ওজন করে মাপার সময় আমার হাতে নেই, আর আমি করবও না। কিন্তু সেইখানটায় পৌঁছতে হলে যে বিষয়গুলো আজকে সত্য যেটা, সেইটাকে তুলে ধরতে হবে। যেমন আজকে এই সর্বশেষ 2019-এ আপনি দেখবেন যে বেস্ট সেলার ইন দি ওয়ার্ল্ড একটি বই প্রকাশিত হয়েছে, হাউ ডেমোক্রেসি ডাইস। সেখানে দেখানো হয়েছে যে কোনো সময় একটি দেশে যদি কোনো একটি নির্দিষ্ট দল দীর্ঘ সময় শাসন করেন, তাহলে সেইখানে একটি সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়। তারা অর্থ উপার্জন করে সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে, ওই অর্থ আবার এই সরকারকে বৈধ বা অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য ব্যয় করে। তখন একটা শ্রেণী দারিদ্র্য সীমার নিচে নেমে যায়, আর একটা শ্রেণী দ্রুত উঠে যায়। সর্বশেষ ওয়েলথ ট্যাক্সের রিপোর্টেও আমরা দেখেছি চায়নার চেয়েও কোটিপতি বৃদ্ধের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, অথচ এখনও আমরা দেখি জাকাতের কাপড় আনতে গিয়ে মানুষ মারা যায়। এই যে টিসিবি ট্রাকে এখন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমানোর জন্য বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য দেয়া হচ্ছে, দেখেন এই গরমের মধ্যেও কত শত শত মানুষের লাইন সেখানে। তার মানে হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে, যেটা স্বাধীনতার প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যেটা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার ঠিক উল্টো দেখে এটা অবস্থান। আপনি উল্টো দেখতে পাচ্ছেন। আমি আবার কাজী ফিরোজ রশিদের কাছে ফিরতে চাই। আলাল সাহেব, আমার আসলে সময় তো খুব বেশি নেই, কথা বলতে দিলে আমার ভালোই লাগতো, আপনাদের কথা শুনতে আমি সবসময় শুনতে আমার ভালো লাগে। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে একই রকম প্রশ্ন। আজ কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের প্রশংসা করতে হবে, আজ উদার হবার দিন, কারণ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। বিএনপি আওয়ামী লীগের ভালো একটি করে হলেও আপনি আমাকে প্রশংসা করুন, সমালোচনা না করুন।
দেখুন, আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। আমি জানি না আমাকে আপনি শুনতেছেন কিনা, আপনার শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে শব্দটা পাচ্ছি। একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের সময় আমরা চরম বৈষম্যের শিকার ছিলাম, তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। 22 পরিবার ছিল, এখন তার পরিবর্তে দেশ স্বাধীনতার পরে 2200 পরিবারের সৃষ্টি হয়েছে। এইটা একটা বড় উন্নয়ন বলতে পারেন। পদ্মা ব্রিজ, বাইরের সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম, রূপপুর পারমাণবিক কেন্দ্র, এইগুলো বড় বড় উন্নয়ন, বড় বড় সাফল্য সরকার আছে। পাশাপাশি পিকে হালদারের মতন লোকের 8,000 কোটি টাকা নিয়ে যাওয়ার কাহিনীও আছে দেশে। দুদক বলতেছে মাত্র 13 মিনিটের জন্য গ্রেপ্তার করতে পারলাম না। আমরা বেনাপোলে যখন পিকে হালদারের বিরুদ্ধে অনেক পৌঁছে গেল, তার মাত্র 13 মিনিট আগে উনি পার হয়ে গেছে। কি অদ্ভুত একটি দেশ, তাই না? বাংলাদেশ ব্যাংকের টাকা চলে যায়, কেউ ধরা পড়ে না। এখানে বেসিক ব্যাংক খালি হয়ে গেল, কারো কিছু হলো না। টোটকা ফোটকা যা দেখতেছি, এইটা কোনো বিচার না। কাজী ফিরোজ জসিদ, প্রশংসা না, প্রশংসা কার করবো? শোনেন, এখন সবাই শুধুমাত্র বন্দনা শুনতে চায়। আপনি পাল্লা গান শুনেছেন তো? পাল্লা গানে প্রথমেই নেমে বন্দনা শুরু হয়, বন্দনা পর্ব শেষ হলে আসল গান শুরু হয়। তা আমরা আসল গান কখনো করবো না। ইতিহাস একদিন রচনা হবে, সেদিন সত্য ঘটনা বলবে ইতিহাসে। এখন কোনো সত্য ঘটনা চলবে না, এখন শুধু বন্দনা চলবে। পাল্লা গানের শেষ মুহূর্তে ঘটনা নিয়ে শুরু হয়, সেটা শেষ সর্জনীতে, সেইটার সময় অপেক্ষা করতে হবে অনেক। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকেও। আপনারা দেখছেন আমজনতা। আজকের বিষয় আমাদের 50। আমাদের সঙ্গে আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। তার কাছে আমি জানতে চাই, আপনি এতক্ষণকার আলোচনা নিশ্চয়ই শুনেছেন। পরস্পর বিরোধী রাজনৈতিক চর্চা আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা কিনা আপনার কাছে জানতে চাই, নাকি অন্য কোনো বাধা? রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো একটি অর্থনীতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পূর্ব শর্ত। থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থনৈতিক কাঠামো একটি দেশে থাকাটি খুবই জরুরি। সেই জায়গাটির ক্ষেত্রে আমরা এখনো, যেটি আগেও বলেছি, যে পূর্ণাঙ্গভাবে আমাদের এখানে কাজ আমরা করে উঠতে পারিনি, এবং এখানে আরো অনেক বেশি কাজ করবার সুযোগ রয়েছে। তবে এটা ঠিক যে আমাদের মতো অর্থনীতিগুলোতে যেটি কাজ করে সেটি হলো যে যেহেতু আমাদের অর্থনীতিগুলো অনেক দুর্বল ভিত্তির জায়গা থেকে কাজ শুরু করে, ফলে শুধুমাত্রই যে রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতাই যে একমাত্র সূচক হয়ে দাঁড়ায়, নির্ণায়ক হয়ে দাঁড়ায়, তা কিন্তু নয়। অন্য অনেক জায়গাতে কাজ করবার মাধ্যমেও, এমনকি রাজনৈতিক জায়গায় দুর্বলতা রেখেও কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, যেটি আসলে আমরা আমাদের এই জায়গাগুলোতে দেখি। তার কারণ হচ্ছে অর্থনীতির জায়গাতে অনেক ধরনের দুর্বল কাঠামোর জায়গা থেকে যেহেতু এগুলোর বিষয় দাঁড়ায়, সুতরাং 1 থেকে 2 আগানো যায়, কিন্তু 100 থেকে 200-তে আগানো অনেক বেশি চ্যালেঞ্জিং। তো আমাদের সেই জন্য আমরা কিন্তু অনেক দুর্বল অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক কাঠামো বা সুশাসনগত দুর্বলতা রেখেও কিন্তু আমরা এগিয়ে যেতে পেরেছি এই পর্যায় পর্যন্ত। এটি হলো একটি দিক। আরেকটি দিক আমাদের এখানে বলা দরকার, যে যেহেতু এটি একটি ছোট্ট ঘনবসতিপূর্ণ দেশ, ফলে এখানে অনেক অল্প জায়গার ভিতরে যদি এন্টারপ্রেনিয়াররা, অর্থাৎ বেসরকারি খাতে উদ্যোক্তারা যদি কাজ করেন, সরকার যদি সেখানে কাজ করেন, তো অল্প কাজের মাধ্যমেও কিন্তু সেটা রিটার্ন অনেক বেশি পাওয়া যায়, অর্থাৎ মানুষ সেখান থেকে অনেক বেশি সুবিধা নিতে পারে। এবং সে কারণেই যখন দারিদ্র বাড়ে তখন অনেক বেশি দারিদ্র আমরা বাড়তে দেখি, আবার যখন সুবিধা তৈরি হয় তখন সেই সুবিধাটি কিন্তু অনেকে পাওয়ার সুযোগ তৈরি হয়। তো সেই কারণেও আমরা আমাদের এই অর্থনীতিতে যেটা দেখেছি, উত্তরোত্তর সবগুলো রাজনৈতিক দলই যে কাজটি করেছে সেটি হলো যে বেসরকারি খাতের মাধ্যমে কিন্তু তারা অগ্রগতি চিন্তা করেছেন। আওয়ামী লীগ হয়তো স্বাধীনতার সময়কালে তার যে অবস্থান ছিল, কিন্তু এখনকার তার রাজনৈতিক অবস্থানটি কিন্তু পরিষ্কারভাবে বেসরকারি খাত কেন্দ্রিক একটি অর্থনৈতিক উন্নয়ন তারা দেখেন, যেটা বিএনপিও দেখেছেন, যেটা জাতীয় পার্টিও কিন্তু এই কাজটি কিন্তু তারা করেছেন। তার ধারাবাহিকতাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু সেই প্রক্রিয়ার জায়গা থেকে আমরা যেটি মনে করি যে এখান থেকে আরো বেশি হয়তো আমরা ডিভিডেন্ড নিতে পারতাম, সুবিধা নিতে পারতাম,
যদি যে সমস্যাগুলো আমি আগেও বলেছি, যদি এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতার কাঠামোটি থাকতো, সকলে যদি এই ধরনের অর্থনীতিতে সকল ধরনের উদ্যোক্তারা যদি সমান অংশগ্রহণের সুযোগ পেতেন, যদি দুর্নীতি কম হতো এবং সরকারের প্রতিষ্ঠানগুলো যদি আরো উপযুক্তভাবে কাজ করত, তাহলে কিন্তু দুর্বল রাজনৈতিক কাঠামোর ভিতরেও কিন্তু অর্থনৈতিক কাঠামো নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। আমি মোয়াজ্জেম হোসেন আলালের কাছে যেতে চাই এবং তার কাছে জানতে চাই, ক্ষমতায় গেলে কি করবেন? বিএনপি যদি কখনো ক্ষমতায় যায় তখন কি মনে থাকবে যে কোনো একদিন বিরোধী দলে ছিলেন, নাকি আপনারাও যে বঞ্চনার অভিযোগ করেন বা করে এসেছেন বারবার, তার চেয়ে বেশি অত্যাচার তখনকার বিরোধী দলকে করবেন? আমি আপনাকে একটা কথা বলি, ব্যক্তিগতভাবে আমি মোয়াজ্জেম হোসেন আলাল একাধিকবার জাতীয় সংসদের সদস্য ছিলাম এবং বিএনপি তখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল। অন রেকর্ড বলছি, আপনি চ্যানেল আই এবং এটিএন বাংলায় তখন টক শো হতো, চেক করে দেখেন যে প্রত্যেকটি টক শোতে সরকারি দলের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও আমি সরকারের ত্রুটিগুলোর কথা জোরে সোরে বলেছি কিনা। আমি আমার দলের মধ্যে যে অবস্থা নিয়ে থাকি না কেন, সেখান থেকে আরও পরিশুদ্ধ, আরও জনবান্ধব, আরও অর্থনৈতিক স্বয়ংবরতা এবং আয় বৈষম্য কমানো এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সম্মান ইতিমধ্যে আমাদের এসেছে, এটাকে আরও উন্নয়নের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই, যে সংগ্রাম, সেটা করতেই থাকবো। এটা আমার একটা কমিটমেন্ট দেশের প্রতি, এবং দেশের প্রতি কমিটমেন্ট যেহেতু আমাকে দল পরিচিত করেছে আপনাদের সঙ্গে কথা বলার জন্য, এর পরের অব্লিগেশনটা হচ্ছে দলের প্রতি, তবে সবার আগে দেশের প্রতি, সবার আগে দেশের প্রতি, আমার সার্বভৌমত্ব। জি অবশ্যই আলাল সাহেব, সবার আগে দেশের প্রতি আমাদের কর্তব্য। কাজী ফিরোজ রশিদের কাছ থেকে আমি ছোট করে শুনে আসতে চাই যে ক্ষমতায় গেলে বাংলাদেশের জন্য, জনতার জন্য জাতীয় পার্টি কি করবে? আপনারাও যে বিরোধী দলে ছিলেন সেটা ভুলে যাবেন কিনা? আমি বুঝতে পারিনি আপনি কি বলছেন। ক্ষমতায় গেলে আম জনতার জন্য কি করবেন, ভুলে যাবেন না তো যে বিরোধী দলে ছিলেন এক সময়? জি, আমরা যদি ক্ষমতা যাই, এখনের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা বন্ধ করব না, এই সমস্ত কাজগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। যেমন পদ্মা ব্রিজ, এইটা হচ্ছে একটা মানুষের স্বপ্ন। ওই পারে 3 কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে পদ্মা ব্রিজের উপরে। এইটিকে আমরা আরো সুন্দর করব। আমরা ক্ষমতা গেলে বর্তমানে সরকার যে বড় বড় প্রজেক্টগুলো নিয়েছে, এই প্রজেক্টগুলোকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। সরকারের এই যে উন্নয়ন যে প্রজেক্টগুলো, এগুলো জি আমরা একটা শুনুন, আমরা কোনো প্রজেক্ট বন্ধ করব না। আমরা ফ্লাইওভার করতে গেছিলাম, আমরা যখন ক্ষমতাচ্যুত হইলাম ফ্লাইওভার বন্ধ হয়ে গেল, উপজেলা বন্ধ হয়ে গেল। আমরা যে কাজগুলো করছিলাম সমস্ত কাজগুলো একদিনে, উপজেলার সমস্ত লাইট বন্ধ হয়ে গেল। আমরা এইটা আমরা দেখেছি, কিন্তু আমরা ক্ষমতা গেলে কিছু বন্ধ করব না। আপনারা উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আমি শাহজাহানের কাছে যাই, আমার কাছে আসলে সময় নেই। কাজী ফিরোজ রশিদ, সময় থাকলে আমি আপনাকে আরো কথা বলার সুযোগ দিতাম। আপনার কাছে জানতে চাই, আপনার কাছে তো আর সেই প্রশ্ন আমি করতে পারবো না যে ক্ষমতায় গেলে কি করবেন। আপনারা অলরেডি ক্ষমতায় আছেন এবং আপনার কাছে আমার একটু অন্যরকম প্রশ্ন, এই সরকার কবে নিরাপদ সড়ক উপহার দিবে মানুষকে? আর কোনো বোন তার ভাইকে বাস দুর্ঘটনায় হারাবে না, মা হারাবে না সন্তানকে, স্বামী হারাবে না স্ত্রীকে। কবে এই মৃত্যুর মিছিল থামবে? এই সরকার কবে সেই সুবিধা দিতে পারবে আমজনতাকে? আপনার কাছে আমার প্রশ্ন। সড়কের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শুধুমাত্র সরকারের নয়, এটা সকলের। আপনি জানেন যে সরকার, আমাদের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ থেকে 3 বছর আগে তিনি একটা কমিটি করে দিয়েছিলেন সড়ক পরিবহনের যে দুর্ঘটনা হ্রাস, শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে কিছু সুপারিশ দেওয়ার জন্য। আমরা সেই ক্ষেত্রে সেই কমিটির কনভেনার করা হয়েছিল আমাকে, এবং 15 জন সদস্য ছিল। সেই কমিটি আমার জানা মতে বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে 1 মাসের মধ্যে এত বড় একটা সুপারিশ প্রণয়ন করা কঠিন কাজ। আমরা 1 মাসের মধ্যে সেটা করেছি, সরকারের কাছে সেটা পেশ করেছি, এবং তার মধ্যে যে বিষয়গুলো বলেছি, সরকারের দায়িত্ব কি, জনগণের দায়িত্ব কি, যাত্রীদের দায়িত্ব কি, মালিকের কাজ কি, বিআরটি এর কাজ কি, পুলিশের কাজ কি, সমস্ত কিন্তু সেখানে বলা আছে। আপনি মনে করেন যে শুধুমাত্র ড্রাইভার বা শ্রমিক যারা আছে তাদেরকে সাজা দিলেই অনেকে মনে করেন যে বোধহয় এটা শৃঙ্খলা ফিরে আসবে, অথবা এখানে দুর্ঘটনা কমে যাবে। আসলে এটা একটা ভ্রান্ত ধারণা।
আমি যেটা মনে করি, এই সরকার যে কাজটি করেছে, একটা যুগ উপযোগী আইন, সড়ক পরিবহন আইন 2008 ইতিমধ্যে পাশ করেছেন। তবে সেটা তারা মানে একটা ওই ছাত্রদের আন্দোলনের মুখে একটা তাড়াহুড়া করতে গিয়ে সেখানে কিছু ত্রুটি রয়ে গেছে, যেমন অসামঞ্জস্যতা, তারপরে সাংঘর্ষিক কিছু বিষয়, কিছু অস্পষ্টতা, এগুলো কিন্তু ইতিমধ্যে সংশোধনের একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং তার কোনোদিনই কোনো আইন বাস্তবায়নের জন্য কোনো টাস্ক ফোর্স করা হয়নি। এবং শেখ হাসিনার সরকার সেই সড়ক পরিবহনের যে দুর্ঘটনা হ্রাস এবং শৃঙ্খলা আনয়নের জন্য যে সুপারিশগুলো পাওয়া গেছে, সেই সুপারিশের বাস্তবায়নের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে আমাদের আরও 2 জন মন্ত্রীকে নিয়ে, আমাদের আরও সব সেক্টরের যারা প্রতিনিধি তাদেরকে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ইতিমধ্যে 2টা মিটিং হয়েছে টাস্ক ফোর্সের। সেই টাস্ক ফোর্স কাজ করবে এবং সড়কের মৃত্যুর মিছিল থামবে, সেটা আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে অবশ্যই আশাই করতে পারি। দর্শক, আপনারা দেখছিলেন আমজনতা, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। ভালো থাকতে চাই সবাই মিলে একসঙ্গে। দেখবেন আমজনতার শক্তি বড় শক্তি।